আউ! আম্মু! কে এই হারামজাদা? আমার পাটা শেষ করে দিল একদম। আমি বসা থেকে কোনোভাবে উঠে দাঁড়ালাম। দেখলাম রাস্তার উপরেই পড়ে আছে সেই বদমাস বাইকারটা। আমি তার কাছে গিয়েই বললাম, ওই বেটা, চোখ কোথায় রাখিস? হ্যাঁ, বাইক চালানোর সময় কি হুঁশ জ্ঞান থাকে না? আমি হেলমেটটা খুলে মেয়েটির দিকে তাকালাম। দেখলাম সাদা জামা পরা একটা মেয়ে আমার দিকে আঙুল দেখিয়ে চেঁচাচ্ছে। আমি বিরক্তির সুরে বললাম, ও হ্যালো মিস, এত চেঁচাচ্ছেন কেন? নিজেই তো মরার জন্য আমার বাইকের নিচে এসে পড়লেন। আপনার তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। আমি আপনাকে নতুন জীবন দিয়েছি, আর আপনি উল্টো আমার সাথে চেঁচামেচি করছেন। মরার এত ইচ্ছে থাকলে অন্য কারো বাইকের নিচে আসতে পারতেন। এমনিতেই পায়ে ব্যথা লেগেছে, তার উপর অসভ্য খাতাস লোকটা আমাকেই বকছে। আমি লোকটার সামনে বসে বললাম, এই আপনি তো মারাত্মক অসভ্য। আমার পায়ে ব্যথা লেগেছে আর আপনি আমাকে মরতে বলছেন? আমি আজই আপনার বিরুদ্ধে মামলা করব। আমি মেয়েটার কথাগুলো কানে না নিয়েই উঠতে গিয়েই আউচ! উফ! হঠাৎ দেখলাম মেয়েটার ঘ্যানঘ্যানানি বন্ধ হলো। আমি মেয়েটির দিকে এক নজর তাকিয়ে দেখলাম মেয়েটি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো। যদিও আমি তেমন ব্যথা পাইনি, কিন্তু এই মেয়ের ঘ্যানঘ্যানানি বন্ধ করার জন্য আমার একটু হলেও নাটক করতে হবে। আমিও ব্যথা পাওয়ার অভিনয় করে বললাম, আমার পাটা তো চলছেই না। আল্লাহ, আমি কি এখন পঙ্গু হয়ে যাব? আমি মেয়েটির দিকে তাকালাম। সে এখনও আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকে শাসিয়ে বললাম, আমি যদি এখন আমার দুই পায়ে দাঁড়াতে না পারি, আপনার 14 গোষ্ঠীর নামে মামলা করব, বলে দিলাম। আমি লোকটাকে টেনে তুললাম, তারপর একটা ট্যাক্সি ভাড়া করে হসপিটালে নিয়ে গেলাম। এমনিতে ব্যথায় সে পুরো ভর আমার উপরেই দিয়েছে, কিন্তু সেখানেও তার বাইকের প্রতি দরদ চাইনি। আমার বাইকটা। আগে ঠিকভাবে দাঁড়ান, তারপর বাইকের চিন্তা করবেন। আরে আমার বাইক! মেয়েটা আমাকে ট্যাক্সিতে উঠিয়ে দিল, কিন্তু আমি আমার শখের বাইক ফেলে কোথাও যাচ্ছি না। মেয়েটি আমার কসলাকসলি দেখে আমার দিকে রাগি চোখে তাকালো। তারপর, উফ! অসভ্য লোক, বদমাশ শয়তান! আজ কার মুখ দেখে আমার ঘুম ভেঙেছিল কে জানে। ও হ্যাঁ, আজ তো আমি ঘুম থেকে উঠে নিজের মুখটাই দেখেছিলাম আয়নায়। এখন থেকে ড্রেসিং টেবিলের আয়নায় পর্দা লাগিয়ে দিতে হবে। না দেখবো এই মুখ, না দেখা হবে এমন ক্যাচালের সাথে। আমি একজন পথচারীর সাহায্য নিয়ে তার বাইকটা উঠিয়ে তালা মেরে দিলাম। তারপর ট্যাক্সিতে উঠে চাবিটা তার হাতে দিয়ে বললাম, এবার শান্তি। আমি চাবিটাতে চুমু খেয়ে বললাম, অনেক। লোকটা আমার মুখের কাছে আসতেই আমি সরে বসলাম। ট্যাক্সি চলছে হাসপাতালের দিকে, আর আমি তাকিয়ে আছি মেয়েটির দিকে। সাদা জামাতে একদম পরীর মতো লাগছে, লম্বা খোলা চুল, চমৎকার তার চোখ। আমি তো প্রেমেই পড়ে যাচ্ছি। মেয়েটার কথাই আমার ঘোর কাটলো। হাই, আমি কিয়ারা। আর আমি তোমার পিয়ারা। মেয়েটি ভ্রু কুঁচকে তাকাতেই আমি আমতা আমতা করে বললাম, আমার নাম পিয়াস। ট্যাক্সির ঝাঁকুনিতে স্লিপ অফ থ্যাং হয়ে গিয়েছিল। এই লোকটার মধ্যে গতি সুবিধার না, ইচ্ছে করছে এখনই কিক মেরে ট্যাক্সি থেকে ফেলে দিই, কিন্তু কিক মারলে তো আমার নামে মামলা দিয়ে আসবে। আমরা হাসপাতালে চলে এলাম। ডাক্তার আমাদেরকে দেখে ওষুধ দিয়ে দিল। আচ্ছা, তাদের পরিচয়টা দিয়ে দিই। গল্পের নায়কের নাম পিয়াস চৌধুরী। এখন কলেজের 2য় বর্ষে পড়ছে। তার মা নেই, মা তাকে জন্ম দেওয়ার সময় মারা যায়। সে বর্তমানে বাবার সাথেই থাকে। তার বাবা পলাশ চৌধুরী অনেক বড় বিজনেসম্যান, তবে পিয়াসের ব্যবসার কোনো আগ্রহ নেই। সে তার বন্ধু রাফি আর প্রীতমের সাথে আড্ডা দিয়েই সময় পার করে। বাকি সময় বাইক নিয়ে শহরে ঘুরে বেড়ায়। গল্পের নায়িকার নাম কিয়ারা আলী। তার বাবা নেই, সে মায়ের সাথেই থাকে। সে মধ্যবিত্ত পরিবারের মেয়ে, নিজে টিউশন করে পড়াশোনা করে। সেও কলেজের 2য় বর্ষে পড়ছে। সে খুব ভালো রান্নাও করতে পারে। তারা মা মেয়ে একটা খাবারের দোকান খুলেছে। কিয়ারা সকালে ক্লাস করে বিকেলে টিউশন করে, আর রাতে পড়াশোনা শেষে বিভিন্ন পদের খাবার তৈরি করে। আর কিয়ারার মা মিসেস শিলা সেই খাবারগুলো ভ্যানে বিক্রি করেন। এভাবেই তাদের সংসার চলে। আমি পিয়াসের কাছে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখেই ও মাথা তুললো। আমি বললাম, এখন কি বাসায় যেতে পারবেন, নাকি কোলে করে নিয়ে যেতে হবে? হ্যাঁ, কোলে করে নিয়ে গেলে ভালোই হবে। আমি মুখ ঢাকিয়ে চলে এলাম। বাবাকে ফোন করতেই বাবা সিদ্দিক চাচাকে পাঠিয়ে দিলেন। সিদ্দিক চাচা আমাদের বাসায় কাজ করেন, সাথে রান্না বান্নাও করেন। তিনি আমাকে বড় করেছেন। এই মুহূর্তে বাবা অফিসে থাকে, তাই এখানে আসার সুযোগ পাইনি। অফিস ফেলে আমাকে দেওয়ার মতো সময় তার নেই। আমি সিদ্দিক চাচার সাথে বাসায় চলে এলাম। বাসায় এসেই কিয়ারার কথা ভাবছি।
সিদ্দিক চাচা ড্রাইভারকে পাঠিয়ে দিলেন আমার বাইকটি নিয়ে আসার জন্য। ড্রাইভার আমার রুমে এসে আমাকে একটা রুমাল লিখিয়ে দিল, সাথে বাইকের চাবিটাও দিয়ে গেল। আমি রুমালটি দেখে অবাক হলাম, জিজ্ঞেস করলাম, এটা কোথায় পেয়েছেন? ভাইজান, বাইকের ওপর পাইছি। আচ্ছা তুমি যাও। আমি রুমালটি খুলে দেখলাম তাতে কিছু লেখা আছে, পরের বার থেকে সাবধানে বাইক চালাবেন। কিছুদিন পর কলেজে একটা ফুটবল ম্যাচ ছিল কলেজের আরেকটা গ্রুপের সাথে। আমাদের সেই ম্যাচটি জিততে হবে। আমরা কলেজের মাঠে পজিশন নিলাম। হঠাৎ গ্যালারিতে চোখ পড়তেই কিয়ারাকে দেখলাম। অবাক হয়ে তার দিকেই তাকিয়ে আছি। ও আমাদের কলেজে কি করছে? ও তো এখানে পড়ে না। আমি আমার বান্ধবী ঋতুর সাথে তার ভাইয়ের কলেজে এসেছি। কলেজটা অনেক বড়। আমার একটা সময় এই কলেজেই পড়ার ইচ্ছে ছিল, কিন্তু বেশি টাকা হওয়ায় অ্যাডমিশন নিতে পারিনি। ঋতুর ভাইয়া মিলন এই কলেজে পড়ে। আজ তাদের ফুটবল ম্যাচ, আমরা তাকে উৎসাহ দিতে এসেছি। খেলা বিরতির সময় প্রীতম আমার কাছে এসে বলল, তোর মনোযোগ কোথায়? আজ আমাদের জিততেই হবে, আর তুই এদিক ওদিক তাকাচ্ছিস। আমি এখনো কিয়ারার দিকে তাকিয়ে আছি। তখনই আমার সামনে লিজা এসে দাঁড়ালো। পিয়াস, তোমাকে আজ খুব ক্লান্ত লাগছে, কি ব্যাপার? আমি লিজার কথায় পাত্তা না দিয়েই গ্যালারিতে বসা কিয়ারার দিকেই তাকিয়ে আছি। লিজা আমার মুখ তার দিকে ঘুরিয়ে বলল, ওদিকে কি দেখছো? লিজা পেছন ফিরে গ্যালারিতে তাকাতেই কিয়ারাকে দেখলো। তারপর পিয়াসকে জিজ্ঞেস করলো, ওই মেয়েটাকে তুমি চেনো? না। আবার খেলা শুরু হলো। পিয়াস এবার ভালো করেই খেললো। কিয়ারা তার বিপক্ষ দল মিলনের জন্য চেয়ার আপ করছে। এটা দেখেই তার রাগ উঠে গেল। একটা কিক দিতেই বলটা নেটের ভেতরে ঢুকে গেল। সবাই গোল বলে চিৎকার করছে। মিলন ভাইয়া হেরে যাওয়াতে ঋতু মন খারাপ করে বসে আছে। আমি ওকে সান্ত্বনা দিচ্ছি। তখনই কোথা থেকে একটা বল আমার দিকে ছুটে এলো। আমি বলটা হাতে নিয়ে সামনে তাকিয়ে দেখলাম সেই দিনের সেই বদমাশ বাইকারটা। বলটা আমাকে দাও। আমি বলটা তার নাক বরাবর ছুঁড়ে মারলাম। সে নাক ধরে আমার দিকে রাগে চোখে তাকালো। আমি বললাম, নেক্সট টাইম বল দেওয়ার আগে দেখবেন কার দিকে দিচ্ছেন। চোখ কান খোলা রেখে কাজ করবেন, নয়তো পস্তাতে হবে। আমি কিয়ারার সামনে এসে বললাম, তুমি আমার নাক ফেটে দিয়েছ, আজ তোমার নামে মামলা হবে। লিজা তেড়ে গেল কিয়ারার দিকে। এই মেয়ে, তোমার এত বড় সাহস, তুমি পিয়াসের গায়ে বল ছুঁড়ে মারছো? তুমি জানো ও কে? আমার জানার কোনো ইচ্ছে নেই। কিয়ারা চলে যেতেই আমি আপন মনে হাসলাম। লিজা বলল, পিয়াস, তুমি হাসছো কেন? কই না তো, কোথায় হাসছি? রাফি পেছন থেকে এসে বলল, মেয়েটা তো পুরাই পরি। আমি রাগী চোখে রাফির দিকে তাকাতেই সে বলল, এর পাশেরটার কথা বলছি। লিজা ভ্রুকুচকে বলল, কি বললি তুই? এই, তুই পিয়াসকে কি বললি? পিয়াস, ওই মেয়েটা তোমার পছন্দ হয়েছে নাকি? আরে না। লিজা পিয়াসের মুখে না শুনে মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরের দিন কিয়ারার সব তথ্য বের করলাম। কিয়ারা যেই কলেজে পড়ে সেটা আমার কলেজ থেকে অতটা দূরে না। আমি প্রতিদিন ক্লাস শেষ করে কিয়ারার কলেজের সামনে চলে যাই। প্রতিদিনই ওকে ফলো করি। ও মারাত্মক পরিশ্রমী। ক্লাস শেষ করে প্রতিদিন টিউশনে যাই, তারপর একদম সন্ধ্যার পর বাসায় ফিরে। এখন আর আমার আড্ডায় বসা হয় না। প্রীতম রাফি প্রতিদিন আমাকে কল করে বলে আড্ডাখানায় আসতে। মূলত প্রীতমের বাবার রেস্টুরেন্টে আমরা আড্ডা দিই। লিজাও মাঝে মাঝে আমাদের সাথে যোগ দেয়। আজ লিজা আমাকে ফোন দিল সন্ধ্যার দিকে। তুমি আড্ডাখানায় আসবে না? না, আমি একটু ব্যস্ত আছি, কালকে আসবো। তুমি আজকাল এত ব্যস্ত থাকো কেন? লিজার প্রশ্নের উত্তর না দিয়েই আমি কল কেটে দিলাম। আবার মনোযোগ দিলাম কিয়ারার দিকে। সে রাস্তার ফুটপাত দিয়ে হাঁটছে, আমিও তার পিছু নিচ্ছি। সন্ধ্যায় রাস্তার ফুটপাত দিয়ে হাঁটতে আমার ভীষণ ভালো লাগছিল। মৃদু বাতাস আমাকে ছুঁয়ে দিচ্ছে। হঠাৎ আমার মনে হলো কেউ আমার পিছু নিচ্ছে অনেকক্ষণ ধরে। পেছন ফিরে তাকিয়ে দেখি, আরে এটা তো সেই দিনের সেই ছেলেটি। আমি এবার দাঁড়িয়ে গেলাম। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ছেলেটিও দাঁড়িয়ে গেল। আমি ছেলেটির সামনে এসে বললাম, এই যে মিস্টার, অনেকক্ষণ ধরে দেখছি আপনি আমার পিছু নিচ্ছেন, আপনার সমস্যাটা কোথায়? আমার সমস্যা? আপনি কি পাগল হয়ে গেছেন? আমি আপনার পিছু নেব কেন? আমার কি আর কোনো কাজ নেই? মনে তো তাই হচ্ছে। দেখেন, এটা সরকারি রাস্তা, এখানে সবাই হাঁটাচলা করতে পারবে। এখন তো আমার মনে হচ্ছে আপনি আমার পিছু পিছু যাচ্ছেন। দেখেন মিস্টার, আমি আপনার সামনে আর আপনি আমার পেছনে, তাহলে কে কার পিছু নিচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। আমি কিয়ারার প্রশ্নের উত্তর না দিয়ে আবারও পিছন ঘুরে আড্ডাখানায় চলে এলাম।
কয়েকদিন ধরে মায়ের শরীর ভালো না। আজ মায়ের সাথে একটা লোক দেখা করতে এসেছে। তাকে দেখে যথেষ্ট বড় লোক মনে হচ্ছে। এই লোকটা কেন মায়ের সাথে দেখা করতে এসেছে বুঝতে পারছি না। মিস্টার চৌধুরী শিলার হাত ধরে হাসপাতালে বসে আছেন। শিলা চৌধুরী সাহেবকে বলল, তুমি এখানে কেন এসেছো? আমাকে আর কিয়ারাকে একা থাকতে দাও। তোমার শরীর ভালো না, তুমি এতদিন একা একা অনেক পরিশ্রম করেছো। আর না, আমি তোমাকে বাসায় নিয়ে যাব। কোন পরিচয় নিয়ে যাবে? তোমার বাবার জন্য তুমি আমাদের বিয়েটা সমাজের কাছে গোপন রেখেছিলে। কিয়ারা তোমার মেয়ে, কিন্তু তুমি এই সত্যটা কাউকে জানাওনি। তোমার দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর পরও তুমি আমাদের দেখতে আসোনি। শিলা, আমি তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু তুমি আগের বাসাটা চেঞ্জ করে ফেলেছিলে। চেঞ্জ করা ছাড়া উপায় ছিল না। সবাই আমাকে নিয়ে বাজে কথা ছড়াচ্ছিল, কিয়ারার অস্তিত্ব নিয়ে বাজে মন্তব্য কানে আসছিল। কিন্তু সত্য তো এটাই যে আমি তোমার প্রথম স্ত্রী, আমি বিবাহিত, আমার মেয়ে তোমার প্রথম সন্তান। মিস্টার চৌধুরী সিদ্ধান্ত নিলেন তিনি শিলাকে ঘরে তুলবেন, সমাজের সামনে এবার তার স্ত্রীকে স্বীকৃতি দেবেন। কিন্তু তার ছেলে পেয়াস যদি এই সত্যটা মেনে নিতে না পারে? ক্লাস শেষে মাঠে এসে দেখলাম কিয়ারা একপাশে বসে আছে। আমি তার দৃষ্টি আকর্ষণের জন্য কয়েকবার তার সামনে দিয়ে হেঁটে গেলাম, কিন্তু এই মেয়ে তো আমার দিকে তাকাচ্ছেই না। এবার বলটা তার দিকে ছুঁড়ে মারলাম। কিয়ারা রাগী দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি পিয়াসের হাতে বল দিয়ে বললাম, তুমি কি প্রতিজ্ঞা করে ফেলেছো? তুমি কি প্রতিজ্ঞা করে ফেলেছো যে প্রতিদিন আমাকে বিরক্ত করবে? আমি মাথা নাড়লাম, তারপর অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রইলাম। আমি পিয়াসকে পাশ কেটে চলে আসতে যাব, তখনই সে আমার হাত ধরে ফেললো। আমি কিয়ারাকে নিজের কাছে টেনে আনলাম। সে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তার হাতে বলটি দিয়ে বললাম, একটা গোল করে দেখাও। আমি পিয়াসের কথায় অবাক হলাম। কাছে এনে সে গোল করতে বলল। আমি রেগে বলটা তার দিকে ছুঁড়ে মারলাম। সে বলটি কিক দিয়ে গোল পোস্টে ঢুকিয়ে দিয়ে বলল, তোমার ওই মিলন কখনোই আমার মতো খেলতে পারবে না। আমার কথাটা শুনেই রাগ উঠল। লোকটা নিজেকে কি মনে করে, দাঁড়া দেখাচ্ছি তোকে। আমি বলটা নিয়েই মাঠে দৌড়াতে লাগলাম। পিয়াস আমার পিছু পিছু ছুটছে। হঠাৎ বলের সাথে পা লেগেই আমি পড়ে যেতে নিলে পিয়াস আমাকে ধরে ফেললো। আমি কিয়ারাকে শক্ত করে ধরে রেখেছি। আমার নিঃশ্বাস তার মুখের উপর পড়ছে। হঠাৎ লিজার কণ্ঠে আমার ঘোর কাটলো। লিজা আর প্রীতম একসাথেই ছিল। তারা আমাদের সামনে এলো। আমার হাত ধরে কিয়ারাকে বলল, এই মেয়ে, তুমি এখানে কি করছো? আরে কিয়ারা, তুমি? তুই কিয়ারাকে চিনিস? হ্যাঁ, আমি ওনার রেস্টুরেন্টে অনেকবার খাবার বিক্রি করেছি। ইউ ডিসকাস্টিং! প্রিয়তম, তুই ওর হাতে বানানো খাবার রেস্টুরেন্টে নিস? ডিসগাস্টিং কেন বলছিস? কিয়ারা অনেক ভালো রাঁধুনি। ওই যে আমাদের রেস্টুরেন্টের শার্মাটা, ওই তো বানাই। সত্যি? ওটা তো মারাত্মক। লিজা আমার হাত চেপে ধরতেই আমি চুপ হয়ে গেলাম। আমার মোটেও ভালো লাগেনি ওই শর্মাটা। যাই হোক, লিজা, তোর টেস্ট নষ্ট হয়ে গেছে হয়তো। তা কিয়ারা, ওই দিন কলেজে তোমাকে দেখেছিলাম। হ্যাঁ, আমার ফ্রেন্ড ঋতুর ভাই মিলনের ম্যাচ ছিল, ওর সাথে এসেছিলাম। আমি কিয়ারার কথা শুনে মনে মনে খুশি হলাম। আমি ভেবেছিলাম মিলন ওর বয়ফ্রেন্ড, কিন্তু এখন জানলাম অন্য কিছু। তাই কেন যেন খুব ভালো লাগছে। কিয়ারাকে পাওয়ার একটা সুযোগ এখনও আমার আছে। পিয়াস নিজের অজান্তেই কিয়ারাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে এখনো জানে না তার বাবার প্রথম স্ত্রী কিয়ারার মা মিসেস শিলা। শিলা অসুস্থ হওয়ার পর চৌধুরী সাহেব শিলা আর কিয়ারাকে বাসায় আনার সিদ্ধান্ত নিলেন। যদিও কিয়ারা জানে না চৌধুরী সাহেবই তার জন্মদাতা। এদিকে বাসায় এসে পিয়াস যখন জানতে পারল কিয়ারা খুব শীঘ্রই তার সৎ বোন হতে যাচ্ছে, তখনই তার মাথায় বাজ পড়ল। আমি ভাবতেও পারছি না বাবা, তুমি এই বয়সে বিয়ে করবে। তুমি এত তাড়াতাড়ি মাকে ভুলে গেছো? তোমার এখন এই সত্য জানা উচিত যে কিয়ারা আমার মেয়ে, আর তোমার বোন শিলা আমার প্রথম স্ত্রী। তোমার দাদা জোর করেই তোমার মায়ের সাথে আমার বিয়ে দেন। আমি এই বিয়ে কখনোই মানিনি। আমি রুমে এসে বসে আছি। আমি এতদিন যাকে ভালোবেসেছি সে আমার বোন। ছি, নিজের উপরই ঘৃণা জন্মাচ্ছে। পিয়াসের সাথে এই কয়দিন একদমই কথা হয়নি। আমি এই বাসায় আসার পর থেকেই পিয়াস চুপচাপ থাকে। আজ প্রীতমের সাথে তার রেস্টুরেন্টে কাজ করছিলাম। হঠাৎ কোথাও থেকে পিয়াস এসে আমার হাত টেনে ধরে নিয়ে গেল। কিয়ারা আর প্রীতমকে একসাথে দেখেই আমার মাথা খারাপ হয়ে গেছে। কি সমস্যা আপনার? প্রীতমের সাথে তোমার এত কিসের কথা? আমি এই রেস্টুরেন্টে কাজ নিয়েছি। কেন? তোমার কাজ করতে হবে কেন, তাও রেস্টুরেন্টে? বাবা তো এখন আমার চেয়ে বেশি হাত খরচ তোমাকে দিচ্ছে। আমার বাবাকে তো কেড়েই নিয়েছো, এখন আমার বন্ধুর সাথেও। কি
কি বোঝাতে চাচ্ছেন আপনি? আমি প্রীতমের সাথে কথা বললে আপনার সমস্যা কোথায়? আমার সমস্যা আছে। আপনার সমস্যা নিয়ে আপনি থাকেন, আমার কোনো যায় আসে না। তুমি প্রীতম থেকে দূরে থাকবে। কখনোই না। কিয়ারা মুখ বাঁকিয়ে চলে গেল। আমি বাসায় চলে এলাম। কোনোভাবে নিজেকে শান্ত রাখতে পারছি না। আমি মানতেই পারছি না কিয়ারা আমার বোন। রাগের মাথায় জিনিসপত্র যা সামনে পাচ্ছি ভেঙে ফেলছি। তখনই সিদ্দিক চাচা এসে আমাকে থামালেন। তুমি জিনিসপত্র ভাঙছো কেন? আমি নিচে এসে বাবার প্রশ্নের সম্মুখীন হলাম। কি হলো, উত্তর দাও। আমি কিয়ারাকে ভালোবাসি। বাবা আর মিসেস শিলা আমার কথা শুনে চমকে উঠলেন। কি বললে তুমি? আই লাভ কিয়ারা। কিয়ারা তোমার বোন? সব আপনার জন্য হয়েছে। আপনি আমার মাকে ধোঁকা দিয়েছেন এই মহিলার জন্য। আপনার জন্য আমি কিয়ারাকে হারিয়ে ফেলেছি। আই হেট ইউ। পিয়াস, আমি পেছন ফিরে কিয়ারাকে দেখে থমকে গেলাম। ওকে দেখে আমার রাগ আর কষ্ট মাথাচাড়া দিয়ে উঠল। ওকে ধাক্কা দিয়ে বেরিয়ে বাইকটা স্টার্ট দিলাম। স্পিড বাড়াতেই লাগলাম। আজ মরেই যাব। মাকে হারানোর পর আমি একাই ছিলাম। বাবার আদর পাইনি। তিনি সারাদিন অফিসে ব্যস্ত থাকতেন। আজ যখন কাউকে ভালোবাসলাম সে আমার বোন হয়ে গেল। আমার সাথেই কেন এমন হলো? হঠাৎ একটা গাড়ি সামনে আসতেই পিয়াসের বাইক উল্টে গেল। পিয়াসকে হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার বলল তার অবস্থা শোচনীয়। লিজা, প্রীতম, রাফি, কিয়ারা, তার মা, মিস্টার চৌধুরী সবাই হাসপাতালে এলেন। সবাই পিয়াসের সুস্থতার জন্য অপেক্ষায় বসে আছে। মিস্টার চৌধুরী, আপনার সাথে কথা আছে। হ্যাঁ বলুন। পিয়াস কি জানে আপনি ওকে এই হাসপাতাল থেকে দত্তক নিয়েছেন? না ডাক্তার। পিয়াসের আসল বাবা আর আসল মায়ের কোনো খবর পেয়েছেন? না। ওর কিছু শারীরিক সমস্যা আছে। আমরা খুব শীঘ্রই ওর চিকিৎসা শুরু করব। লিসা বাইরে কান পেতে সব শুনে ফেলল। সে মনে মনে বলল, আমি এই কথা পিয়াসকে জানিয়ে দিলে ও এই বাসা ছেড়ে আমার কাছে চলে আসবে, আর তখন আমি ওকে কিয়ারার সাথে আর কোনো যোগাযোগ করতে দেব না। পিয়াস শুধু আমার। পিয়াসের জ্ঞান ফিরতেই লিজা তাকে সব সত্য বলে দিল। পিয়াস সত্যি সত্যি সেই বাসা ছেড়ে লিজার বাসায় চলে গেল। মিস্টার চৌধুরী পিয়াসকে আটকাতে পারলেন না। যাওয়ার আগে পিয়াস বলে গেল, আমার জন্য তুমি অনেক করেছো বাবা। আমি আর তোমার জীবনে ঝামেলা বাড়াতে চাই না। তুমি ভালো থেকো। আমি সকালে লিজার বাসায় পিয়াসের সাথে দেখা করতে এলাম। লিজা আমাকে বাসায় ঢুকতেই দিচ্ছিল না। তখনই পিয়াস এলো। তুমি এখানে কেন এসেছো? তোমাকে দেখতে এসেছি। বাসায় চলো পিয়াস। ওটা আমার বাসা না। আমি অনাথ। আমার কোনো বাসা নেই। প্লিজ পিয়াস, বাসায় চলো প্লিজ। পিয়াস যখন যেতেই চাচ্ছে না তাহলে তুমি ওকে কেন জোর করছো? এরপর আমি একাই চলে এলাম, কিন্তু বাসায় গেলাম না। কলেজের মাঠে বসে রইলাম। হঠাৎ পিয়াসকে দেখলাম। পিয়াস আমার দিকেই আসছে। আমি কিয়ারার পাশে বসলাম। পুরো মাঠে আমি আর কিয়ারা ছাড়া কেউ নেই। অনেকক্ষণ আমরা চুপচাপ বসে রইলাম। হঠাৎ কিয়ারা আমার কাঁধে মাথা রাখলো। আমি তার দিকে তাকালাম। প্লিজ বাসায় চলে এসো। আমি বাসায় এলে তোমার কি হবে? অনেক কিছুই হবে। ওটা আমার বাসা না, তোমার বাসা, তোমার বাবার বাসা। আমি তো অনাথ। বারবার এক কথা কেন বলছো? আমি তোমাকে ভালোবাসি কিয়ারা। কিয়ারা আমার দিকে তাকালো। তার চোখের কোণে অশ্রু জমেছে। ও বসা থেকে উঠে যেতেই আমি ওর হাত ধরে টান দিলাম। তারপর নিজের কোলে বসিয়ে ঠোঁটের ঠোঁট চেপে ধরলাম। কিয়ারা একদমই প্রস্তুত ছিল না। সে কোনো রেসপন্স করলো না, তবে নীরবে আমাকে সায় দিল। খোলা মাঠে ও আমার সাথে কি করছে এসব কেউ দেখে ফেললে? আমি যতই নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি ও ততই আমাকে চেপে ধরেছে। আমি কিয়ারাকে ছেড়ে দিলাম। দুজনে হাঁপাচ্ছি। কিয়ারা বলল, তুমি একটা ফাজিল, শয়তান, ছ্যাচরা। ও এক নিঃশ্বাসে বলে গেল। আমি ওর কথা শুনে হাসলাম। ও আমার বুকে ঘুষি দিয়ে বলল, হাসছো কেন? এমনিতেই। এমনিতেই কেউ হাসে না। আমার তো তোমাকে দেখলেই হাসি পায়। মুখটা দেখতে কার্টুনের মতো। কি বললে? আমি কার্টুন? 2 সপ্তাহ পর পিয়াস আর লিজা বাইরের দেশে চলে গেল। পিয়াসের বাইরের দেশে পড়াশোনা করার ইচ্ছে ছিল, তবে যাওয়ার আগে পিয়াস কিয়ারাকে বলল, আমার জন্য অপেক্ষা করো। আমি এসেই তোমাকে আমার পিয়ারা বানিয়ে নেব। এদিকে লিজা মনে মনে ভাবল, আমার হাতে 4 বছর সময় আছে। এই 4 বছরে পিয়াসকে আমি নিজের করেই ছাড়বো। পড়াশোনা শেষ করে ফেলেছি। আজই গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পেয়েছি। লিজাকে বললাম, এবার তুমি কি করবে? এখন বিয়ে করাই বাকি। আমি মনে মনে হাসলাম। লিজাও তাহলে
বিয়ের চিন্তা করছে? আসলে গতকালই প্রীতমের ফোন এসেছিল। সে বলল লিজার সাথে যাতে এই বিষয়ে কথা বলি। ও মূলত লিজাকে ছোটবেলা থেকেই ভালোবাসে। এখন ভাবছি দেশে গিয়েই এই কথা বলবো, যেহেতু ওরও বিয়ের ইচ্ছা আছে। আজ পিয়াস দেশে ফিরবে। আমি 4 বছর ধরে ওর অপেক্ষায় ছিলাম। শেষমেশ আমার অপেক্ষার সমাপ্তি হতে যাচ্ছে। আমি খুবই খুশি। বাবা মাকে আগে থেকেই বলে ফেলেছি আমি পিয়াসকেই বিয়ে করব। তারাও রাজি আছেন। আমি সিদ্দিক চাচার সাথে এয়ারপোর্টে চলে গেলাম। অনেকক্ষণ পিয়াসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। হঠাৎ পিয়াসকে দেখলাম লিজার সাথে। দূর থেকে কিয়ারাকে দেখলাম। আমাকে আর লিজাকে একসাথে দেখে কিয়ারা খেপে গেল। আমি একটু মজা নেওয়ার জন্য লিজার হাত শক্ত করে চেপে ধরলাম। লিজাও মনে মনে খুশি হলো। কত বড় সাহস! ও আমাকে ভুলে অন্য মেয়ের হাত ধরে আছে। দাঁড়াও, আগে বাসায় আসো, তারপর দেখাবো মজা। আসসালামু আলাইকুম সিদ্দিক চাচা, কেমন আছেন? ভালো আছি বাবা, কত বছর পর তোমাকে দেখলাম। কি বেদ্যপ ছেলে! আমার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকাচ্ছে না। ইচ্ছে তো করছে চোখগুলো ফুটো করে দিতে। আর ওই লিজা মেয়েটার চিপকো স্বভাব এখনো যায়নি। কিয়ারা টমেটোর মতো ফুলে গেছে। আমার তো ভীষণ মজা লাগছে। পিয়াস এখনো আমার দিকে তাকায়নি। লিজার হাত ধরে পেছনে বসে পড়ল। লিজাও আমার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিচ্ছে। সিদ্দিক চাচা সামনে বসেছেন। আমি উঠতেই পিয়াস বলল, গাড়িতে কি এত জায়গা আছে? চাচা, আপনি আসলেও তো পারতেন। এতজনের আসার কোনো দরকার ছিল না। পিয়াসের কথা শুনে আমার খুব খারাপ লাগলো। ও কি তাহলে এই 4 বছরে আমাকে ভুলে গেছে? আমি গাড়ির দরজা বন্ধ করে দিয়ে বললাম, চাচা আমি অন্য গাড়ি নিয়ে আসছি, আপনারা যান। কিয়ারা গাড়িতে উঠল না। ও কি তাহলে রাগ করেছে আমার সাথে? হয়তো একটু বেশি বেশিই বলে ফেললাম। আমি চাচাকে বললাম, থাক, আসছে যেহেতু উঠেই যাক। চাচা গাড়ি থেকে নেমে আমাকে বসতে বললেন। আমি বসলাম না। অন্য একটা গাড়ি নিয়ে বাসায় চলে এলাম। কিছুক্ষণ পর পিয়াসের গাড়ি ঢুকলো। পিয়াস বাবা মাকে সালাম করলো, তারপর নিজের ঘরে চলে গেল। সন্ধ্যায় লিজার কল এলো। ও কাঁদো কাঁদো কণ্ঠে বলল, এক্ষুনি বাসায় আসো, প্রীতম আমাকে শেষ করে ফেলেছে। আমি লিজার বাসার উদ্দেশ্যে বেরোতেই কিয়ারা বলল, কি হয়েছে? লিজার ফোন এসেছে, ও কান্নাকাটি করছে। আমি সহ যাব। আমি কিয়ারাকে নিয়ে বের হলাম। এরপর লিজার বাসায় গিয়ে দেখলাম প্রীতম মেঝেতে পড়ে আছে। লিজার গায়ের কাপড় ঠিক নেই। লিজা আমাকে দেখেই দৌড়ে এলো। আমি লিজাকে একপাশে বসালাম। প্রীতম আমাকে ধর্ষণ করতে চেয়েছে, ও একটা ধর্ষক। আমার মাথাটা ভো ভো করছে। প্রীতম এমন কাজ করবে আমার বিশ্বাসই হচ্ছে না। ও তো লিজাকে ভালোবাসতো। প্রীতম তোমাকে ভালোবাসে লিজা। চুপ, তুমি কেন কথা বলছো? তুমিই তো প্রীতমকে বলেছো আমার সম্মান নষ্ট করতে, যাতে পিয়াস তোমারই হয়ে যায়। আমি লিজার দিকে তাকালাম। লিজা বলল, ও সব করেছে পিয়াস, এই মেয়েই প্রীতমকে পাঠিয়েছে। সব মিথ্যে কথা। আমি কেন এমনটা করব? আমার কাছে প্রমাণ আছে। লিজা একটা ফোন রেকর্ডিং শোনালো। সেখানে স্পষ্ট শোনা যাচ্ছে কিয়ারা বলছে, আজই ওকে আমাদের জীবন থেকে সরিয়ে দাও। এরপর পিয়াসের সাথে আমার বিয়ে হবে। ওর নামেই বাবা সব সম্পত্তি লিখে দিয়েছে। ওকে বিয়ে করলে সেই সম্পত্তিতে আমারও অধিকার থাকবে। ওর কাছ থেকে সব লিখে নিয়ে আমরা পালিয়ে যাব। আমি স্তব্ধ হয়ে শুনছি। কিয়ারা আমার দিকে নির্বাক তাকিয়ে আছে। লিজা আমার বুকে মুখ গুজে রেখেছে। রেকর্ডিং শেষে লিজা বলল, এখন তোমার বিশ্বাস হয়েছে? আমি মিথ্যা বলছি না পিয়াস, এই মেয়েটাই আমার ক্ষতি করেছে। আমাকে বিশ্বাস করো পিয়াস, আমি এই কথা বলিনি। এগুলো মিথ্যা, এই রেকর্ডিংগুলো। আমি মনে মনে ভাবলাম, কণ্ঠটা তো আমার, কথাগুলো আমিই বলছি, কিন্তু এই কথাগুলো এক এক সময় এক একটা বিষয় বলেছি। কেউ একজন সবগুলো রেকর্ডিং যুক্ত করেছে আর এমন ফেক রেকর্ডিং বানিয়েছে। কিন্তু আমার কথা কে বিশ্বাস করবে? আমি বাসায় চলে এলাম। কিয়ারা আমার সাথে ছলনা করেছে এটা আমি মানতেই পারছিলাম না। সারা রাত কান্না করেছি। 4 বছর ধরে ওকে ভালোবেসেছি। অপেক্ষা করেছি ওকে আপন করে নেওয়ার, কিন্তু আজ জানলাম ও আমাকে ভালোই বাসত না, সব সম্পত্তির জন্য করেছে। আমি কিয়ারাকে শেষ করে দেব। যেই মেয়ে আমাকে কষ্ট দিয়েছে তাকে আমি ভালো থাকতে দেব না। পরের দিন মিস্টার চৌধুরী নাস্তার টেবিলে বিয়ের কথা বললেন। পিয়াসও রাজি হয়ে গেল, কিন্তু কিয়ারা খুব অবাক হলো। পিয়াস মিথ্যে রেকর্ড শুনেও আমাকে বিয়ে করতে চাইছে, কিন্তু কেন? তাহলে কি ও এসব বিশ্বাস করেনি? আমি নাস্তা শেষেই পিয়াসের ঘরে গেলাম। কেন এসেছে এখানে? তুমি বিয়ের জন্য রাজি হলে কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি।
তুমি কি ওই রেকর্ডিংগুলো বিশ্বাস করনি? না। পিয়াস ওই রেকর্ডিংগুলো মিথ্যে। পিয়াস চুপ করে আছে। আমি বললাম, কিছু তো বলো, বিশ্বাস করো রেকর্ডিংগুলো মিথ্যা ছিল। হ্যাঁ, কথাগুলো আমিই বলেছি, কিন্তু এক এক সময় এক একটা কথা বলেছি। কেউ একজন সবগুলো কথাকে একসাথে করে ফেলেছে। পিয়াস, আমাকে বিশ্বাস করেছো তুমি? আমি তোমাকে ভালোবাসি পিয়াস। আমি তোমাকে বিশ্বাস করেছি। আজ পিয়াসের সাথে আমার বিয়ে, কিন্তু পিয়াস ক্লাবে আসেনি। আমি চুপচাপ বসে আছি। রাত 9টা 10টা এইভাবে অনেক সময় পার হয়ে গেল। ক্লাবে অনেক লোকে অনেক কিছুই বলছে, আমি এখনো বসে আছি। আমি লিজা আর আমার ঘনিষ্ঠ ছবি কিয়ারাকে পাঠিয়ে দিলাম। মেসেজের শব্দ কানে আসতেই আমি ফোন হাতে নিলাম। পিয়াস একটা ছবি পাঠিয়েছে। পিয়াস লিজাকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে আছে। আমি ছবিটা দেখে ক্লাব থেকে ওই অবস্থায় বেরিয়ে পড়লাম। আমাকে সবাই পেছন থেকে ডাকছে, কিন্তু আমার হুঁশ নেই। হঠাৎ গাড়ির হর্নের শব্দ কানে এলো। এরপর আর কিছু মনে নেই। 1 বছর পর। কিয়ারা আজ রেসপন্স করেছে, তার আঙুলগুলো হালকা নড়ছে। আমি দৌড়ে বাবাকে ডাকলাম। বাবা এসে কিয়ারার পাশে বসলো। কিয়ারা, মা আমার, বাবাকে শুনছো? একবার আমার দিকে তাকাও মা। কিয়ারা এখনো ফ্যানের দিকে তাকিয়ে আছে। আজ 1 বছর হয়ে গেছে কিয়ারা প্যারালাইজড। 1 বছর আগে ক্লাব থেকে বেরিয়ে রাস্তায় ওর অ্যাক্সিডেন্ট হয়, সেই থেকে ওর এই অবস্থা। কিয়ারার মা কয়েক মাস আগে মারা গেছেন। উনিও অনেক আগে থেকে অসুস্থ ছিলেন। সেই দিন রেকর্ডিংগুলো মিথ্যে ছিল। কিয়ারার কথাই সত্য। এসব প্রীতম লিজার কথাই করেছে। লিজা ওকে শর্ত দিয়েছে, এমন করলে লিজা তাকে বিয়ে করবে। কিন্তু পরবর্তীতে লিজা আমার সাথে ঘনিষ্ঠ হওয়া শুরু করে, তাই প্রীতম আমাকে সব জানিয়ে দেয়। এরপর আমি বাসায় ফিরে জানতে পারি কিয়ারার অবস্থার কথা। বাবা আমাকে ক্ষমা করেননি, তবুও সিদ্দিক চাচার কথায় আমি কিয়ারার সাথে দেখা করার অনুমতি পেয়েছি। আজ 4 মাস হলো আমি কিয়ারার সাথে নিয়মিত দেখা করতে আসি। আমি আসার পর কিয়ারা অনেকটা সুস্থ হয়ে আসে। আমি বাবাকে বললাম আমি কিয়ারাকে বিয়ে করতে চাই। বাবা প্রথমে রাজি হচ্ছিল না, পরে রাজি হয়। আজ আমার আর কিয়ারার বিয়ে। বিয়ের রেজিস্ট্রিতে আঙুলের ছাপ দিয়ে কিয়ারা আমার স্ত্রী হিসেবে পরিচিতি পায়। আমি রাতে ঘরে এসে ওকে হুইল চেয়ার থেকে বিছানায় শুইয়ে দেই। ও আমার দিকে তাকালো। আমি ওর কপালে চুমু দিয়ে বললাম, ভালোবাসি কিয়ারা, আমি জানি তুমি একদিন সুস্থ হবে। তারপর আবার শুরু হবে আমাদের রঙিন ভালোবাসা। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।